দূরের কোনো এক গ্রামে নদীর পাড়ে ভেসে উঠেছে অজ্ঞাত বীভৎস একটি লাশ। ফুলে ফেপে চেহারা বিকৃত, মাংসপিণ্ড খুলে খুলে যাচ্ছে। চেনার উপায়টুকু নেই। লাশ পচার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে সেথায়। কারো চোখে আতঙ্ক, আবার কারো চোখে বা নিছক কৌতূহল খেলা করছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছাতে বেলা 11টা বাজলো। গাড়ি থেকে সশব্দে দরজা খুলে নেমে এলো কয়েকজন পুলিশ। মুহূর্তে জনতার মধ্যে চাপা গুঞ্জন আরো বেড়ে গেল। একজন হাবিলদার সেই উলঙ্গ বিভৎস লাশ কাপড় দিয়ে ঢেকে দিলেন। বাকিরা উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। একজন হ্যাংলা পাতলা মতন যুবক সাহস করে বলে উঠল, আমি প্রথম দেখছি। রোজগার মতন কাইল রাতেও মাছ ধরতে বাইরে হইছিলাম। সারা রাত্রি মাছ ধইরা ভোরবেলায় কোষা পাড়ে ঠেকাইতে দেহি পানি কি জানি একটা ভাসে। সন্দেহবশত হারিকেন লইয়া কাছে গিয়া দেখি লাশ। ডয়ের চোটে তখনই আশেপাশে জাইল্লাগো ডাক দিয়া জড়ো করলাম। মনে হয় কেউ ময়রা ফাইলাই দিয়া গেছে। ছেলেটার শরীর এখনো কাঁপছে। ভয়ানকি ঠান্ডায় বোঝা গেল না। পুলিশ মাথা নাড়িয়ে কলম দিয়ে গটগট করে খাতায় কি যেন লিখলেন। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে সেখানে থামলো। দুর্গন্ধ দূর করতে কিছু একটা ছড়ালো। সবকিছু গুছিয়ে লাশ গাড়িতে উঠানোর অভিমুখে কোথা থেকে যেন ভিড় ঠেলে সেখানে উপস্থিত হলেন সিরাজুল্লাহ, সঙ্গে তার বড় পুত্র সাদ্দাম। সাদ্দামের দৃষ্টি ঢেকে রাখা লাশটার দিকে গিয়ে স্থির হলো। দারোগার উদ্দেশ্যে বলল, ছোট ভাই কয়দিন ধরে নিখোঁজ, অনেক খোঁজাখুঁজির পরও কোথাও পায় নাই। দারোগা বাকি কথা বুঝে গেলেন, বললেন, লাশ পচে গেছে, চেনার আর কোনো উপায় নেই। এমনকি শরীরে কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। শনাক্তকরণের জন্য আপনাদের থানায় আসতে হবে। সঙ্গে অবশ্যই নিখোঁজ ব্যক্তির ছবি এবং পরিচয়পত্র আনবেন। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স, পুলিশের জিপ মরদেহ নিয়ে স্থান ত্যাগ করলো। সিরাজুল্লাহ মাটিতে বসে পড়লেন। দুদিকে মাথা নেড়ে অসহায় কণ্ঠে বিড়বিড় করলেন, এটা আমার সোহেল না? আমার সোহেল মরতে পারে না। সাদ্দাম ঠোঁট ফাঁক করে শ্বাস ফেলল। নিজের বুকের ভেতরেও কম অস্থিরতা বইছে না। তবুও পিতার বড় ছেলে হওয়ায় নিজের অস্থিরতা লুকিয়ে রেখে তাকে বাহু ধরে বসা থেকে উঠালো। সে বলল, আমাকে থানায় যাইতে হইব আব্বা। আগে পরীক্ষা নিরীক্ষা হোক, তারপর সব বোঝা যাইব। এখনই আমারে কিছু কর দরকার নাই। বাবাকে নিয়ে নিজেদের গ্রামে ফিরল সাদ্দাম। বন্ধ চায়ের দোকানের বেঞ্চে বসিয়ে রেখে বাড়ি থেকে ভাইয়ের পরিচয়পত্র নিয়ে এলো। তারপর বাপ ছেলে মিলে চলে গেল থানায়। সেখানে গিয়ে প্রথমে নিখোঁজের নালিশ করলো। বিভিন্ন তথ্য জমা দিয়ে চলে গেল হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে করতে সপ্তাহ পেরোলো। এই দিনগুলো লোকটা শুধু একটা দোয়াই করেছেন, এই ছেলে যেন কিছুতেই সোহেল না হয়। কিন্তু সিরাজুল্লাহ সেই দোয়া কবুল হলো না। রিপোর্ট অনুযায়ী জানা গেল এটাই হচ্ছে সিরাজপুত্র সোহেল। সংবাদের সত্যতা তিনি মানতে পারলেন না। হাসপাতালে বসেই হাউমাউ করে কেঁদে দিলেন। সাদ্দামের চোখেও অশ্রু। আদরের ভাইটাকে কিভাবে লাশ হিসেবে দেখার কথা কখনো কি ভেবেছিল সে? বারণ সত্ত্বেও সোহেলের মরদেহ নিয়ে কাটাছেঁড়া করা হলো। কিন্তু পচন ধরা লাশে আর কি বা পাওয়া যাবে? সে বিভৎস লাশ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বিকাল পেরিয়ে রাত হলো তাদের। গ্রামে পা দিতে হাওয়ার বেগে সেই সংবাদ ছড়িয়ে গেল চারিদিকে। শায়লা মাটিতে গড়িয়ে কাঁদতে কাঁদতে পরপর দুইবার জ্ঞান হারালেন। সিরাজুল্লাহর অবস্থাও বিশেষ ভালো নয়। সংবাদ পেয়ে আমিরুল শাহ, ফরিদার, তাদের দুই পুত্র তৎক্ষণাৎ ছুটে এলো ফরিদার বাপের বাড়িতে। মমিনুল শাহ এবং তার পুত্ররা কেউই এলো না, এমনকি নাজিরও না। এলো শুধু নওশাদ। স্বজন হারানোর শত্রু চোখে অশ্রু না দেখলে কি করে হয়? ফরিদাকে দেখে শায়লা এলোমেলো ছুটে এলেন। কাঁদতে কাঁদতে গলা বসে গিয়েছে মহিলার। হেঁচকি তুলে ঘাড় ঘ্যার গলায় বললেন, আপা গো, আমার কি সর্বনাশ হয়ে গেছে দেখেন। ওরা কয় আমার সাহেল নাকি মইরা গেছে, ওইটা নাকি হেল্লাস। আমি তো আমার পোলারে চিনি না আপা, মুখ কই ওর ধরা যায় না কেন? ভাই বউকে কি বলে সান্ত্বনা দিবেন ঠিক বুঝতে পারেন না ফরিদা। দুর্বল পায়ে হেঁটে গিয়ে দাঁড়ান সাদা কাফন দিয়ে ঢেকে রাখা লাশের কাছে। সামিউল মুখ থেকে কাফনটা স্বল্প সরাতে উপস্থিত সকলে চোখ খিচে বন্ধ করে নিল। ফরিদা পড়ে যেতে গিয়েও পড়ল না। পারভেজ ধরে নিল মাকে। আমিরুল শাহ এসে শ্যালকের পাশে বসলেন। সাদ্দামের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, কেমনে কি হয়েছে, মরলো কেমনে, তোরাই বা জানলি কেমনে? সাদ্দাম ফুপাকে সবটা খুলে বলল। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর যখন তারা হাল ছেড়ে দিয়েছিল, তখনই এ লোক মারফত খবর পেল নদীতে ভেসে ওঠা পরিচয়হীন লাশের। তারপর সন্দেহবশত হাসপাতাল, থানা, পুলিশের কাছে দৌড়ে জানা যায় সন্দেহই সত্য। এই অজ্ঞাত লাশ আর কারো নয়, বরং সোহেলের। সব ঝামেলা মিটিয়ে কিছুক্ষণ আগে তারা লাশ নিয়ে বাড়ি ফিরেছে। আমিরুল শাহ দীর্ঘশ্বাস ফেললেন। সামিউল জিজ্ঞাসা করল, খুন করছে কেউ? সাদ্দাম মাথা নাড়ায়। খুন না করলে শরীরের কোপ দাগ থাকবো কেন? পানিতে পড়ছে কেমনি? ওই তো সাঁতার জানা পোলা,
শাপলা ভর্তি বিলের এই মাথায় থাইকা ওই মাথায় সাঁতার কাইটা বড় হইছে আমার সে ভাইডা। কাঁদতে কাঁদতে নাক টানল সে। কাউরে সন্দেহ হয় না। কারে সন্দেহ করম, সূত্র তো কম নাই। 2 দিন পর পর এরোর লগে ঝামেলা লাগে। নিখোঁজ হওয়ার 2 দিন আগেও এই পাড়ার দিলুর লগে হাতাহাতি হইছে। বাজারে কেডাই নাকি হুমকি দিছে, বারবার কইছে অযথা মানুষের লগে ঝামেলা করিস না, কিন্তু না, আব্বাই শাসনের বদলে আরো উস্কানি দিছে। আর হেও উস্কানি পাইয়া সিরাজুল্লাহ শুনলেন কি শুনলেন না বোঝা গেল না। ছেলে হারিয়ে লোকটা একেবারে ভেঙে পড়েছেন, দেখতে অসহায় লাগছে। পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা কি এতই সহজ? অথচ অমানুষ পাপিষ্ট সিরাজুল্লাহকে আজই কঠিন কাজটাই করতে হবে। প্রতিবেশীরা তাকে সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু তার পাপের কথা যদি জানতে পারত তাহলে হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিত এতক্ষণে। গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠল। মসজিদে মাইকে জানিয়ে দেওয়া হলো মৃত্যু সংবাদ। সেই রাতেই অল্প কয়েকজন মানুষ নিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হলো সোহেলকে। সিরাজুল্লাহ কবরের দিকে তাকিয়ে একা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নওশাদ নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। আফসোসের সুরে বিদ্রুপ করে বলল, চোখের সামনে আপন মানুষদের মরতে দেখলে কত কষ্টই না লাগে। এই কষ্ট সবার জীবনে আসে, কারো আগেই আবার কারো বা পরে। ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালেন তিনি। নওশাদের দৃষ্টি অন্ধকারে কোথাও স্থির। স্বল্প আলোয় কালো চোখ জোড়া হীরের মতো চকচক করছে। মুহূর্তে যেন তার চোয়াল শক্ত হলো। শিকারী দৃষ্টিতে সিরাজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি তাও লাশ দেখেছেন, কবর দিতে পেরেছেন, কিন্তু আমরা তো সেটাও করতে পারলাম না। তাহলে বুঝুন আমাদের কষ্টটা কেমন, আপনার থেকেও বেশি। সিরাজুল্লাহর চোখে মুখে বিস্ময়। নওশাদ নিজ দৃষ্টি সরিয়ে নিল। দ্বিতীয়বার আর তাকিয়ে দেখার ইচ্ছে পেল না। মুচকি এসে মিলিয়ে গেল অন্ধকারে। লোকটা সেখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। দুর্বল কণ্ঠে ডেকে বললেন, আমার ধর, কেউ আমারে ধর। সামিউল এসে মামাকে ধরে নিয়ে বাড়ি গেল। রাতে কেউ ঘুমালো না। শাইলা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মরার মতো পড়ে রইলেন ঘরের এক কোনায়। ফরিদা ভাই বউয়ের পাশে বসে রইলেন। পাড়া প্রতিবেশীরা দাফন শেষে চলে গিয়েছে, হয়তো সকালে আবার আসবে। আমিরুল শাহ বারান্দায় বসে গভীর ভাবনায় বিভোর। কি হচ্ছে এসব? বিষধর সাপের গর্তে কে হাত ঢোকালো? কার এত বড় সাহস? শালকার স্ত্রীর সন্দেহ কি তবে ঠিক ছিল? নাজির? না, সে হতে পারে না। মানুষ খুন করার মতো সাহস যে তার নেই। এমনকি একা একটা লাশ কিভাবে বা নদীতে ভাসালো? সন্দেহজনক তেমন কিছুই তো দেখেননি। ভেবে কোনো কুল কিনারা খুঁজে পান না তিনি। তাহলে কি আর কোনো শত্রু রয়েছে যাদের এখনো তিনি চিনতে পারেননি? এখানে এসে যেন ভাবনা সব সুতো ছিঁড়ে যায়। রাতটা কোনো মতে কাটলো। পরদিন স্ত্রী পুত্রদের নিয়ে বাড়ি ফিরে এলেন আমিরুল শাহ। 2 দিন পর খুনের মামলা তদন্তের জন্য থানা থেকে পুলিশ এলো। ঘটনাস্থলে আগে জিজ্ঞাসাবাদ শেষ, তাই বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তারা এলো বনখড়িয়া গ্রামের শাহবাড়িতে। দুপুরে রান্না শেষে যে যার ঘরে অবস্থান করছে। নাজি সবে গোয়ালের গরুদেরকে খাবার দিয়ে গোসল সেরে এসেছে। পুলিশকে দেখে দাঁড়িয়ে গেল সে। কিছু জিজ্ঞাসা করার পূর্বেই পেটমোটা দারোগা গম্ভীর কণ্ঠে বললেন, এটা সোহেলের ফুফুর বাড়ি না? হাতের ইশারায় দেখালো। শব্দ পেয়ে জাহিদ বারান্দায় উকি দিয়ে দেখলো। হঠাৎ পুলিশ দেখে নিজে গিয়ে ডেকে আনলো বড় চাচা চাচিকে, সাথে বাবার কানেও পৌঁছে দিল সেই খবর। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন। নাজির আর সেখানে দাঁড়ালো না। ঘরে গিয়ে গায়ে পোশাক জোড়ালো। নওশাদ দুপুরের খাবার খাচ্ছিল, সেও হাত ধুয়ে বেরিয়ে এলো। ভেতরে গিয়ে বসতে বলা হলো, পুলিশ বসলো না। আমিরুল শাহ মমিনুল শাহ উভয়ে সেখানে উপস্থিত হয়েছেন। মর্জিনা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ তাদের কর্মকাণ্ড দেখছে। পেছনে কারো অস্তিত্ব টের পেতে সেদিকে তাকিয়ে দেখতে পেলেন পুত্রবধূকে। দিন 3 আগে বাপের বাড়ি থেকে ফিরেছে মেয়েটা। চাপা স্বরে ধমক দিয়ে বললেন, এনে কি ঘরে যাও। শাশুড়ি ভয়ে ঘরে চলে গেল শিউলি। মমিনুল শাহ জিজ্ঞাসা করলেন, আপনারা হঠাৎ এইখানে কি প্রয়োজন আইছেন? দারোগা আশেপাশে তাকিয়ে এতক্ষণ দেখছিলেন। প্রশ্ন শুনে সেদিকে তাকিয়ে বললেন, সোহেল হত্যার তদন্তের জন্য এসেছি। লাশ পাওয়া গেছে সেই কোন দূরে? লাশের বাড়িও আটলারা গ্রামে। তাহলে আমাগো বাড়িতে কেন? এটা তার ফুফুর বাড়ি না? না, এইটা আমাগো বাড়ি। তার ফুপু এই বাড়ির বউ মাত্র। ফরিদা সরু দৃষ্টিতে দেবরের দিকে তাকালেন। পুলিশের উদ্দেশ্যে বললেন, আমি হের ফুফু, যা কওয়ার আমারে কন। নিহতের পিতা থানায় মামলা করেছেন। নিখোঁজ হওয়ার আগে নাকি শেষ এই বাড়িতে তাকে দেখা গিয়েছিল। সাথে খুনি সন্দেহে একজনের নামও লিখে এসেছেন। ফরিদা চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। মমিনুল শাহ জিজ্ঞাসা করলেন, শেষ দেখা গেছে তো কি হয়েছে? দেখেন, এইসব পুলিশে ঝামেলায় পড়তে চায় না। গ্রামে আমাগো একটা সম্মান আছে। একজনের লাইগা বাকিরা সহ্য করবো কেন? আমিরুল শাহ জিজ্ঞাসা করলেন, কার নাম কইছে? নাজির শাহ।
ফরিদা বাদে উপস্থিত সকলেই অবাক হলেন। আমিরুল শাহ যেন এমন কিছুরই অপেক্ষায় করছিলেন এতক্ষণ। নাজির শুনেছে কথাগুলো, তাই নওশাদকে ইশারায় চুপ থাকার নির্দেশ দিয়ে বলল, আমি নাজির শাহ, কেডাই কি নালিশ জানাইছে? আর কারে কি করছে আমি? পুলিশের চোখ এবার এসে থামলো যুবক ছেলেটির দিকে। আপাদমস্তক ভালো করে দেখলো, একবার বলল, মৃতের পিতা সিরাজ উল্লাহর খুনের আসামি হিসেবে আপনার নামে মামলা করেছেন। আপনাকে একবার আমাদের সঙ্গে যেতে হবে। নাজিরের চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। সে স্বাভাবিক গম্ভীর। চুপ থাকার নির্দেশ দেওয়ার পরেও নওশাদ এগিয়ে এসে বলল, কেউ মামলা করলো আর পুলিশ এসে তাকে আসামি বানিয়ে ধরে নিয়ে গেল? মামার বাড়ির আবদার নাকি? পুলিশের কাজ আগে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ জোগাড় করা। প্রমাণ বা আদালত কর্তৃত্ব ওয়ারেন্ট আছে আপনাদের কাছে? দারোগার গলার জোর কিছুটা দুর্বল হলো। জিজ্ঞাসা করলেন, আপনি কে? ওনার আপন ছোট ভাই। ভাতিজার কথা শুনে মমিনুল শাহ বেশ সাহস পেলেন বোধহয়, তাই খেকিয়ে উঠলেন, কইলেই হইল, কথা নাই বার্তা নাই। এরা নাকি এরা নালিশ করছে তাই ধরতে আইয়া উঠছে। আমাকে বাড়ির পোলা সিরাজের পোলারে খুন করবো কেন? আমাকে সম্পর্কে ধারণা আছে আপনাকে? এই গ্রামের নাম করা বংশ আমরা। দারোগা পরিস্থিতি সামলানোর উদ্দেশ্যে বললেন, আপনারা শান্ত হন, ঠান্ডা মাথায় কথা বলি। সরাসরি আইয়া আসামি বানাইয়া ধইরা নিয়ে যাওয়ার কথা কইলে শান্ত থাকবো কেন? আমাকে গণ্ডমূর্খ ভাবছেন? আইন সম্পর্কে জানি না কিছু। এই গ্রামের চেয়ারম্যানের লগে আমাকে পরিবারের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। নাজির এক পলক বড় চাচাকে দেখে ছোট চাচার দিকে তাকালো। এই লোকটার মতলব সে বুঝতে পারে না। এত কিছুর পরেও সদা নাজিরের পক্ষে কথা বলার জন্য যেন এগিয়ে থাকে। এতে লাভ কি তার? ভাবনা বাদ দিয়ে খুব শান্ত কণ্ঠে পুলিশের উদ্দেশ্যে সে বলল, আমি কেন মারমু স্যার? তার লগে কি আমার কি জমি জায়গা লগে কোনো বিবাদ আছিল নাকি? সে আমার আত্মীয়। বড় চাষির ভাইপুত বললে মাঝে মধ্যে বাড়িতে আইতো। আমগো মধ্যে ভালো সম্পর্ক আছিল। দোকান পারে একটু জিগাইলে যাই না যাইবেন। আর আপনি কিনা সরাসরি খুনি বইলা দিলেন। না, তেমন কিছু না, আসলে তিনি অভিযোগ করেছেন তাই। তাই আপনি কইতে পারেন না? ক্ষমতা আছে বললে তার অসৎ ব্যবহার করা তো উচিত না স্যার। এমন করে অপমান করলে থানায় তো আমগো গিয়া আপনি বড় অফিসারের লগে কথা কইতে হইব। বড় ভাই দূরদর্শিতা দেখে অবাক হলো নওশাদ। এত শিক্ষিত হয়েও তো সে অপরাধ করার পর এমন নির্ভয়ে কথা বলতে পারে না। তবে আমিরুল শাহ একটা কথাও বললেন না। তিনি দর্শক মাত্র। ধরে নিয়ে গেলে যাক, তাতে তার কি, বরং লাভই হবে। ফরিদা মুখ খুললেন, জমি জমা লইয়া ঝামেলা না থাকলেও ঝামেলা যে নাই এমন তো না। ছেলের গায়ে হাত তুলছোস, সবার সামনে মারার হুমকি দিছোস, অস্বীকার করতে পারবি? পুলিশের চোখে মুখে কৌতূহল। নাজির মৃদু হেসে বলল, কেন ঝামেলা হয়েছিল? তালি কি আর এক হাতে বাজে নাকি? আমি তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আইছিলাম, খুনের হুমকি দিছিলাম। কইলে পুরা কইবেন। দারোগা বললেন, পুরো ঘটনা খুলে বলুন, আমাদের আবার ফিরতে হবে। মর্জিনা ভেতর থেকে বেরিয়ে এলেন। লোহার গেট ধরে বললেন, এইটুক ঝামেলা সব বাড়িতেই হয়, তাই বইলা কেউ কাউরে খুন করে? আমি ওর চাচি, আমি নিজে তখন উপস্থিত আছিলাম। পোলা আর হের বাপ সারাক্ষণ এই বাড়িত পইরা থাকতো। কেউ আমনের বউ লইয়া খারাপ কথা কইলে কি আমনে বইয়া থাকবেন? তাই এক কথা দুই কথা হইছে, তাও বহু আগে, ধরেন কয়েক মাসও পার হইছে। মারলে তো তখনই মারতো। এতদিন পরেই সামান্য ঘটনা লইয়া কিডাই মারে? হিংসায় বাঁচে না, তাই বাপ মা মরা পোলাডার ঘাড়ে দোষ চাপাইতে চায়। সবকিছুর মাঝে ছোট জায়ের দখলদারিতে বিরক্ত ফরিদা। সে কি জানে এসবের? তবুও ফরিদা আছেন বলেই যেন মাঝখানে বাগড়া দিতে চলে আসতে হবে। মমিনুল শাহ স্ত্রীকে কিছু বললেন না, উল্টে একমত পোষণ করলেন। নাজির ফটকের দিকে কয়েক পা এগিয়ে বলল, ব্যক্তিগত কোনো ঝামেলা নাই। এমন কথা কাটাকাটি কত মানুষের লগে হয়। এই যে আমার কতগুলো চাচাতো ভাই, তাগরও কত বকি মারি। তাই বললে কি জানে মারিয়া দেবো? যেই পোলা মরছে তার চরিত্র কি ভীষণ ভালা। এর ওর থালায় মুখ দিয়ে কুত্তা। কয়দিন আগেই তো চতুর বাজারে এক লোকের বউয়ের লগে পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে। বাজারে বিচার হইল। এই যে আমার বড় চাচায় মেম্বার লইয়া গিয়ে তারা ছাড়াই নিয়ে আসলো। পূজার মাঝে এক হিন্দু মাইয়ার লগে নেশা পানি খাইয়া আকাম করে আসছে। তার উপর জুয়া খেলে, চুরি ডাকাতি করে। জুয়ান কালে হের বাপদাদারাও করতো। কত হুমকি ধামকি যে অন্যরে দিছে, তাকে মজে না হয় আবার কেউ। কথা শেষ না করে বড় চাচির দিকে তাকিয়ে বিদ্রুপ হাসল নাজির। ফরিদা বাকরুদ্ধ হয়ে গেলেন। এই ছেলে কিনা
নাজির দারোগার দিকে হাত নাড়িয়ে বলল, আইয়েন, হাঁটতে হাঁটতে কথা কই। সবার উদ্দেশ্যে আরো কিছু কথা বলে হাবিলদার দুজনকে নিয়ে দারোগার আগে আগে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মিস্ত্রি স্বামীকে ডাকলো। এখনো তো খাননি কিছু, খেয়ে যান। আইয়া খামু, 9-7 বিকালে খেতে যাচ্ছে একটু। নওশাদ বিপরীতে কিছু বলল না। ইচ্ছে করলো ভাইয়ের সঙ্গে যেতে, কিন্তু বকবে বলে যেতে পারল না। মমিনুল সাহেব ভাই ভাবির উদ্দেশ্যে বললেন, এই কামটা কি হইল ভাইজান? তোমার শালারে বোঝাইও, বয়স তো কম হয় নাই, আমাকে সম্মান নষ্ট করার পায়তারা করে। আর ভাবি আপনারেও কই, এমনিতে তো দেওয়ার পোলা আমার পোলার কইয়া জানতেন, তাহলে আজ কি হইল? এইসব কইরা বিপদ ডাইকা আনেন না, লোকে জানলে মন্দ কইব। জোয়ানকালে তো আমাকেও কম বিপদে ফেলান না। স্ত্রীকে নিয়ে ঘরে চলে গেলেন তিনি। আমিরুল শাহ নীরবে ত্যাগ করলেন স্থান। ফরিদা সেখানে দাঁড়িয়ে রইলেন। ইদানিং মাথা কাজ করছে না, কি যে হচ্ছে সব যেন ভাবনার বাহিরে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে পুলিশের মনে থেকে সন্দেহ সরিয়ে সড়ক পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফিরে এলো নাজির। মিস্ত্রি এখনো ভাত নিয়ে তার অপেক্ষায় বসে আছে। তা দেখে সে হাসলো, শব্দহীন হেঁটে সামনে এসে বসে পড়ল। মিস্ত্রি জিজ্ঞাসা করল, কি বললো ওরা? এখন আপনাকে সন্দেহ করছে? নাজির তার কপালের ক্ষত স্থানের দিকে তাকালো। ক্ষত শুকিয়ে গেছে, তবে দাগ পুরোপুরি মিলিয়ে যায়নি। সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, যা কান পড়া দিছি করার তো কথা না। কিন্তু আপনার বড় চাচা চাচি, এমনকি ওই লোকের বাবাও তো সব জেনে গেছে। জানুক, চিন্তা করো না তো, কইছি না সব ভুইলা যাও। প্রমাণ থাকলে তো কিছু করব। এখন খাও তো তাড়াতাড়ি। দুজন দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিল। মসজিদের মাইকে আসরের আজান শুনে ঘর থেকে বের হলো নাজির। সন্ধ্যা হলে আবারও ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। নামাজ শেষে মসজিদের বাইরে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দুজনেই হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো সরিষা ক্ষেতের পাড়। চারিদিকে হলদে ফুল ফুটে আছে, কি সুন্দর যে দেখতে লাগছে। এবারেও ফলন ভালো। বলল, এই সপ্তাহে শস্য কাইটা শেষ করমু, লাভ তো মনে হয় ভালোই হইব। শুনেছি সরিষা ক্ষেতের জন্য নাকি জমি কিনবে। ভাবছিলাম কিনমু, কিন্তু না কইরা দিছি। কেন, টাকা সমস্যা? না, নিজেকে থাকতে অন্যের জমিটা নষ্ট করমু কেন? নিজেদের জমি? নাজির উত্তর দেয় না, একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার পরিশ্রমের ফসলের দিকে। নওশাদ ভাইয়ের হেয়ালি দেখে অস্থির হলো। আচমকা বলে উঠল, অনেক হয়েছে ভাই, এত অপেক্ষা আর ভালো লাগে না। ওরা আমাদের আর কোনো ক্ষতি করার আগেই আমরা এই চলো মেরে দেই। কারে? আমিরুল শাহ আর তার স্ত্রী। খাসার পাখি কখনো শিকার করতে দেখছো? কথাটা ঠিক বুঝতে পারল না নওশাদ। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। নাজির দুর্বোধ্য হাসে। খাসার পাখি হয় দুর্বল, সারাদিন যাই করুক দিন শেষে খাসাই থাকো শেষ আশ্রয়স্থল। তাহলে শিকার করতে হয় বনের পাখি, তখন নির্দিষ্ট কোনো ঠিকানা বা দুর্বলতা নাই। তারা এক জায়গা থাকে না, নতুন ডাল আর মালের সন্ধানে পদিন উড়ে বেড়ায়। তারা হয় হিংস্র চতুর। ভাইয়ের জটিল কথার অর্থ উদ্ধার করতে সময় লাগে নওশাদের। যখন বুঝতে পারে তখনই অবাক কণ্ঠে বলে, সিরাজউল্লাহ। অধরের হাসি আরো প্রশস্ত হয় নাজিরের। নওশাদের চোয়াল ততই শক্ত হয়। তাহলে আর অপেক্ষা কিসের? অপেক্ষা নতুন ধান ঘরে তোলার, কালবৈশাখী ঝড়ে সবকিছু ধ্বংস হওয়ার। ততদিন উড়ুক না হয়। এতদিন সবুরে মেওয়া ফলে সহ্য হচ্ছে না আমার। তাইলে আয়, একেবারে বড় পাখি শিকার করি। বড় পাখি? হ, ছোট পাখি যখন তখন ধরা যাইব, কিন্তু তাকে রক্ষা করা মদত দেওয়া বড় পাখি সুযোগ বুঝা এক থাপায় ধইরা আর এক থাপায় কেল্লা ফতে করে দিতে হইব। তাহলে ছোট পাখি বিচ্ছিন্ন হইয়া যাইব। কার কথা বলছো? আমাগো প্রিয় চেয়ারম্যান আতা চাচা। নওশাদ চমকায়। মাথা ঠিক আছে? এত সহজ? সে রাজনীতি করে, ছেলে সাঙ্গপাঙ্গদের ডিঙিয়ে কাছে ঘেঁষাই তো অসম্ভব। যদি সম্ভব হয় তবু কিভাবে? উল্টে ধরা পড়ে যাব। তোর বুদ্ধিতে করলে ধরা পড়বি, কিন্তু আমার বুদ্ধি জটিল। নাজিসা প্রমাণ রেখে কাম করে না। নওশাদের দৃষ্টিতে কৌতূহল জমে। কৌতূহল নাজির ভারী পছন্দ করে। বলল, গোলামের পুত কোন জানি দল করে, কয়দিন পর বড় সমাবেশ হইব। সমাবেশ মানেই তো বুঝো, দলে দলে মারামারি। হের বিরোধী নুরুজ্জামান পরপর 2 ইলেকশন হাইরা অবস্থা খারাপ। বেড়ার লাগে ভিতরে ভিতরে ঝামলা আছে, সুযোগ পাইলে টপকাই দিব। আমগো কাম শুধু তারে সুযোগ করে দেওয়া। আর কেটাই জানবো বুদ্ধিকার। চেয়ারম্যানের লগে আমগো সম্পর্ক ততটা ভালা, মূল্যে একমাত্র লাভ বিপক্ষ দলেরই। নওশাদ অবাক হয়। বড় ভাইয়ের বুদ্ধি দেখে গর্বে বুক ভরে ওঠে। এত গভীর ভাবনা কখনো ভেবেছে বলে মনে পড়ে না তার।
মাঘের অবসান ঘটিয়ে ফাগুন এসেছে ধরায়। গাছের জীর্ণ পাতারা ঝরে পড়ছে বাতাসের প্রখর হাওয়ায়। পুরনো পঞ্জিকা বদলে সূচনা ঘটেছে ইংরেজি নতুন বছরের। এখন সাল 1997। নাজির ভেবেছিল চেয়ারম্যান আতাউর রহমানকে দিয়ে তার প্রতিশোধের সূচনা ঘটাবে, কিন্তু কথায় আছে না, মানুষের চেয়ে আল্লাহর পরিকল্পনা অতি উত্তম। গত মাসের কনকনে শীতে শহরে কোনো এক দলীয় সমাবেশ থেকে ফেরার পথে কয়েকজন কালো মুখোশধারী লোক মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আতাউর রহমান আর তার পুত্রকে কুপিয়ে জখম করেছে। ক্ষত গভীর, হাসপাতালে মাসখানেক পড়ে থেকে এখন বাড়িতে ফিরে বিছানার সঙ্গে সন্ধি বেঁধেছেন তিনি। ঠিকমতো হাঁটতে পারেন না, রগ নাকি ছিঁড়ে গিয়েছে। সোহেল হত্যা মামলাটাও নতুন কোনো মামলার নিচে চাপা পড়ে গিয়েছে। এখন আর পুলিশ তদন্ত করছে না। যতবার বড় ছেলেকে নিয়ে সিরাজুল্লাহ থানায় গিয়েছেন ততবারই নানান অজুহাতে কর্তৃপক্ষ এড়িয়ে গিয়েছে তা। দেশীয় আইন তো এমনিতেই নড়বড়ে। জোয়ারে পানি শুকিয়ে যেতে কর্দমাক্ত জমিতে সেচ দিয়ে রোপণ করা হয়েছে ধানের চারা। সেই চারা হাঁটু অবধি বড় হয়ে সবুজে ভরে উঠেছে এদিক বিদিক। এবছর আর শীতের কুয়াশা গায়ে মেখে কাদা মারিয়ে ধান ক্ষেত করতে নামেননি নাজির। যা করার মিল্টন আর লতিফদের দিয়ে করিয়ে নিয়েছে। কিছুক্ষণ আগে ভোরের আলো ফুটেছে, বেলা হতে এখনো বেশ দেরি। নাজির ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছে, হিমেল হাওয়া পরনে লুঙ্গি চাদর উঠছে। পাশে কারো উপস্থিতি টের পেয়েও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। চেহারায় কৌতূহলের বদলে পূর্বের মতো গম্ভীরতা লেপ্টে আছে। জিজ্ঞাসা করলো, এত সকালে ঘুম শেষ? মিল্টন মৃদু হেসে প্রতি উত্তরে বলল, ভাইজান, এখন একটু তাড়াতাড়ি উঠি। আজ গাছগুলো একটু কীটনাশক ছিটে দেশ, মাঝখানের গাছে পোকা ধরছে মনে হয়। আচ্ছা। কথা আর এগোয় না। নাজির থেমে যায়। আজকাল মেপে মেপে কম কথা বলে সে। মিল্টন যেন কিছুতেই আগের নেয় নাজিরের সাথে এই নাজিরের মিল খুঁজে পায় না। জিজ্ঞাসা করলো, শুনছি আপনার সম্বন্ধের নাকি বিয়া? হ, রাহুলের বিয়া। আজ মনে হয় মেহেন্দি, কাল গায়ে হলুদ। বিয়েটা মানুষের এত কিছু করতে হয় কেন? আমি একদিনও যাই নাই, 2 দিন ধরে ঘরে সিংহ হাউকাউ করতেছে। মিল্টন হাসে। নাজির তেসরা স্বরে বলে, খালি হাসি আয়ে তোমার? বিয়ে করবি কবে? তোর লাগে মুখলেসটা আটকাই রইছে। বোনগুলো তো বয়স হইছে, মানুষের নজর কিন্তু ভালো না। আম্মাই কইল ঘরে বউ আইলে নাকি ননদ গো দেখতে পারবো না। আমিও বউয়ের আসলের দলে গিয়া সংসারের খরচ দিব না, তাই আগে বোন গো বিয়া দিব। ওইদিকে যৌতুক ছাড়া কথা আগায় না। আমার কি যৌতুক দেওয়ার সামর্থ্য আছে ভাইজান? আগে মানুষের পিছনে ঘুরে ঘুরে ফরমায়েশ খাটাইতাম, এখন আপনার কাছে কাম করি, দিন আনি দিন খাই। সেই পয়সায় 7 জনের সংসার পেট চলে। আব্বা ভিটার একটু জমি ছাড়া কিছুই রেখা যায় নাই। আমি আর কি করব? হতাশ হইস না, আল্লাহর উপর ভরসা রাখ। খারাপ সময় আমিও পার করেই আইছি। পরিশ্রমী মানুষেরা কখনো না খাইয়া থাকে না। রাজার ধনও একসময় ফুইরা যায়। কার ভাগ্যে কি আছে আল্লাহই জানে। বাপ মা সব সন্তানের কথা চিন্তা কইরাই সিদ্ধান্ত নেয়। তাই তো মায়ের ভরসা থাকলে হইব না। ধন সম্পদের খোঁজ না কইরা বড়টার লাগে পরিশ্রমী সৎকাবের খোঁজ। আল্লাহ দিতে কতক্ষণ, এরপরে নিজের ঘরে বউ তোল, পরে বাকি বনগুলো লইয়া চিন্তা কর। মিল্টন শুধু মাথা নাড়ালো। নাজির পুনরায় বলল, ওই পাড়ার মেম্বারে মাইয়ার পিছনে সময় নষ্ট করে লাভ নাই। মেম্বার তোর কাছে কখনো মাইয়া বিয়ে দিবে না। ওই মাইয়া কখনো তোর সংসার করতে পারবো না। এই ধরনের মাইয়া সোনার চামচ মুখে লইয়া জন্মায়। এই যে আমার জন প্রথম ইটের বড় দালান ছাইরা আমার মাটির ঘরে আইয়া থাকতে পারে না। গরমে অস্থির, কল চাপতে গেলে হাতে ঠোসা পড়ে, একটা কামও করতে পারে না, খালি নখরামি করত। কিন্তু আমার তো বাপ মা নাই, একলা মানুষ আমি, তাই ধৈর্য ধরে শিখাইয়া সংসারটা টিকাইছি। কথায় বিরতি টেনে বলল, পাত্রী দেখবো নাকি? মিল্টন লজ্জায় মাথা নিচু করে ফেলল। মিনমিন করে বলল, আপনার ইচ্ছা ভাইজান। দাঁড়া, বর্ষাকালটা আইতে দে, গটকারি করতেছি। নওশাদ ভাইয়ের কি খবর? হ্যাঁ, আর বিয়া করবো না? করবো না কেন? বিয়ে না করলে জীবন চলবো? ওর লাগে মাইয়া দেখছি, হাতে কিছু কাম আছে, ওগুলো শেষ হইলেই ধৈর্য বিয়ে দিয়ে দিমুনে। ক্ষেতের আইল পেরিয়ে হাটের দিকে হাঁটা ধরল নাজির। মিল্টন তার পিছু পিছু হাঁটছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নাজির বলল, আই দেহি বাজারে মন মতো মাছ পাই কিনা। এইবার শীতের মাঝে বউয়ের জ্বালায় রাইতে আর মাছ ধরতে বাইর হতে পারি নাই। ভাবছিলাম বিয়ের পর বউরে শেষার উপর রাখবো, কিন্তু নিজেই এখন জারি খাই, চোখ রাঙিয়ে ডরায়। নাজির ছেড়ে এই অবস্থা। শেষ কথাটুকু নাজির বিড়বিড় করে বলল। মিল্টন কাঁপতে কাঁপতে হা করে তাকিয়ে রইল। শেষমেশ কিনা তার সাহসী ভাইজান ওই হাঁটুর বয়সী বউকে ভয় পায়।
সকালে রান্না শেষ করে খেতে বসেছে মিস্ত্রি। আজ নাস্তা হিসেবে ভাত আর ডাল ভর্তা করেছে। ইদানিং দিনকাল আর তার ভালো যাচ্ছে না, শরীর খারাপ, হুটহাট গা গুলিয়ে ওঠে, মাথা ঘুরায়। শিউলি দরজায় উকি দিয়ে বলল, ভর্তা করেছো? আচমকা তাকে দেখে চমকে গেল মিস্ত্রি। মুখের খাবার গিলে বুকের মধ্যে থুতু ছিটিয়ে মাথা নাড়ালো। ভাতের থালা নিয়ে ভেতরে ঢুকে তার সামনে বসে পড়ল শিউলি। বলল, আমার হৌরি রুটিয়া লাউ রান্না করছে। আমার আবার ওই সবে পোষায় না। দুগা ভাত আছিল, ওইগুলাই লইয়া আইছি। দাও দেখি একটু ভর্তা, মেলা সুগন্ধ ছুটছে। ভর্তার বাটি এগিয়ে দিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল মিস্ত্রি। শিউলি মেয়েটা বিথির বিপরীত স্বভাবের, বেশি কথা বলে মিশুক প্রকৃতির মেয়ে। তবে মিস্ত্রির সঙ্গে তেমন একটা সখ্যতা তার নেই। এই বাড়ির কারো সঙ্গে মিস্ত্রির আগ বাড়িয়ে কথা বলে না। শিউলি বা মর্জিনা কিছু বললে বিপরীতে শুধু হু হাঁ করে, আগ্রহ দেখায় না। ফরিদা বিথি তাকে এড়িয়েই চলে। মাঝে মধ্যে চোখাচোখি হলে ঠোঁট নাড়িয়ে গালি অভিশাপ দেন ফরিদা। পোড়া মরিচ পান্তা ভাতে ঢোলে ভর্তা দিয়ে মেখে খেতে খেতে শিউলি জিজ্ঞাসা করলো, তোমার জামাই কই? মানে আমার ভাসুর। ফজরের নামাজের পর বাড়ি থেকে বেরিয়েছে, কে জানে কোথায় গেছে। তোমার দেওর? নামাজ পড়ে এসে আবার মনে হয় ঘুমিয়েছে। শুনছি হের নাকি বউ গেছে গা। কে বলেছে? যায়নি, নিজে তালাক দিয়েছে। কেন? কারণ ছিল বলেই হয়তো। তুমি কি কম কথা কও? না তো। তাইলে এমন কইরে থাকো কেন? কারোর লগে কথা কও না, পাতা আনতেও যাও না, রান্দো কি দিয়ে? খড়ি আছে, উনি মিল্টন ভাইকে দিয়ে বাগান থেকে আনান তো। আর পাতা সবাই যা ঝাড়ু দিয়ে আনে তার থেকে অর্ধেক আমায় দিয়ে যায়। তোমারই তো আরামের সংসার, আর আমারও না সংসারের ব্যাপারে মন নাই, উদাসীন। কিছু কইলেই কয় আমি কিছু জানি না। যা কর আম্মারে গিয়া কও। তোমরা তো আরো ভালো, শ্বশুর শাশুড়ি স্বামী দুই দেওর নিয়ে ভরা সংসার, কোনো চিন্তাই নেই। মেয়েটা বেজায় খুশি হলো। তোমার বাপের বাড়ি কই? শুনছি এই গ্রামেই নাকি। শুনে জিজ্ঞেস করছো কেন? ধুর, তোমার লগে গপ্প কইরা মজা নাই। বয়সে যদিও আমার ছোট হইবা তুমি, কিন্তু সুন্দর আছো কিন্তু। তুমিও? মেয়েটা লজ্জা পেল। মিস্ত্রি খাওয়া শেষে এটো থালা নিয়ে উঠে গেল। শিউলিও তার পিছু পিছু বের হলো। থালা ধুয়ে কলপার থেকে ফেরার পথে দেখা হয়ে গেল নাজিরের সাথে। তাকে দেখে দাঁত কপাতেই বের করে নাজির হাসলো। হাতের থলেটা দেখিয়ে বলল, মাছ আনছি। কি মাছ? কাজলি মাছ আর গলদা, বেশি না, 1 কেজি করেই আনছি। আজ আমাদের দুজনের ও বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি রাজিও হয়েছিলেন। এখন এই মাছ কে কুটবে আর কে খাবে? রাগ করো কেন ময়না পাখি? আইও, এক লগে কাটটা ফেলি। হাটে গিয়ে দেখি তাজা মাছ ফাল পাততেছে, তাইলে ওই আইলাম। তোমার না বড় হইসা পছন্দ, আর নওশাদের পছন্দ কলজি মাছ। খাবে কে? দুপুরে না খাইয়া যাইবা নাকি? বাকি যা থাকবো আমি আর নৌশাদ মিলে খাইয়া ফেলমু। রান্নাঘরে ব্যাগটা রেখে চুলা থেকে ছাই উঠাতে লাগলো নাজির। মিস্ত্রি থালাটা ঘরে রেখে এলো। শীতল কণ্ঠে বলল, আপনারও যাওয়ার কথা ছিল, আব্বা বলে দিয়েছে বউ ভাত পর্যন্ত ওখানেই থাকতে। কাছে থাকতে হইব কেন? বিয়ের দিন পৌঁছা যামু। এবার আর নিজেকে শান্ত রাখতে পারলো না সে। মেজাজ বিগড়ে গেল। রাগত স্বরে বলে উঠল, বাবার বাড়ির সবার সামনে আমায় ছোট না করলে আপনার শান্তি হয় না, তাই না? বাকিদের স্বামীরা সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারলে আপনি কেন পারবেন না? আমার বাহানা শেখান আপনি। নাজির চমকে তাকালো। এই মেয়ের সাহস আজকাল বেড়ে গিয়েছে, সাথে বেড়েছে রাগও। হুটহাট স্বামীকে রাগ দেখায়, চোখ রাঙায়। নাজির দীর্ঘশ্বাস ফেলে বালতির পানিতে হাত ধুয়ে এগিয়ে এলো। চাপা স্বরে বলল, কত বড় সাহস স্বামীর ধমকায়! পাপ হইব ময়না পাখি। আর আপনি যে মিথ্যা প্রতিশ্রুতি দেন, নিজের বউয়ের কথা শোনেন না, তখন পাপ হয় না? এত বড় মিছে অপবাদ! তোমার কথায় উঠি আর বসি, সারাক্ষণ খেয়াল রাখি, সংসারে গাদার মতন খাটাই না। অসুখ হলে রান্দাই খাওয়াই। এই যে টাহা ভাঙ্গায় গলদা এসে আনছি, বাপের বাড়ি যাইতে চাইলেও দেই। তোমার বোনকে জিগাইয়া তো, হ্যাগো জামাই এগুলো করে কিনা। সেই দিন সুজন ভাই কইল ফার্মিদা নাকি পোলাপাইন পেড়ে হুকাইয়া গেছে। হরি ঠিকঠাক মতো খাইতে দেয় না, সারাক্ষণ কাম করায়। ডাক্তারের কাছে না লইয়া কবিরাজের কাছে লইয়া যায়। অথচ হের জামাই নাকি মাস্টার, যে ঘরের বইয়ের যত্ন নিতে পারে না, বইয়ের পক্ষে কথা বলতে পারে না। হ্যাঁ, মানুষের পোলাপাইন রে কি শিখায়? আমি তোমার লাগে কখনো এমন কিছু করেছি বউ? কত আদর যত্নে পাইলিয়া পয়সা বড় করতেছি, আর তুমি আমারে অপবাদ দাও। মিস্ত্রি দীর্ঘশ্বাস ফেলল। আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন। এসব অভিযোগ আমি করেছি? দেখো,
তোমার আত্মীয় স্বজন আমার পছন্দ না। তোমাকে বংশে তোমার বাপ চাচার সুজন তালেব ভাই ছাড়া বাকি একটারও বর্তমানে আমার সহ্য হয় না। এমনকি তোমার মা নানা মামাগো না। প্রত্যেকবার কিছু প্রশ্ন করে, জমি জামা কতটুকু, গরু কয়টা, ছাগল কয়টা, কামাও কত, চাচাগুলোকে সম্পর্ক কেমন, ভাগে পাইছো কতটুকু, পোলাপান লইয়া ফেলাও, এত এত প্রশ্ন। আমার মুখ তো এমনিতেই ভালো না, ধৈর্য কম। তুমি কি চাও, মুখের উপরে অপমান করে দেই? এমন ভান করছেন যেন করেননি আপনি। বড় দুলাভাইকে কি বলেছিলেন? কি কইছি? বাপের কাছে যে ম্যাও ম্যাও করি না, সব নিজে নিজেই করি। আমনের থেকে বেশি কামাই। দমে গেল নাজির। টেহার বড়াই করতেছিল, তবে ভুল কিছু কই নাই। তোমার স্বামী হ্যাগো থেকে ধনী। বড় মামাকে কি বলেছিলেন? অন্যের কাছে কামলা খাটি না, আমিই রাজা। ভুল কি কইছে? কইতেছিল আমরা শিক্ষিত বংশ। আমার বাপ সরকারি স্কুলে শিক্ষক আছিল, আমি কলেজের শিক্ষক। আমার লাভ হইব। কত বড় অপমান! আমি কি অশিক্ষিত? মাধ্যমিক শুধু দেই নাই। অমন বাপ দাদা থাকলে বাংলাদেশ পাশ করে ফেলতাম। আমার ভাই করছে না। মিস্ত্রি আর কথা বাড়ালো না। এই লোকের সঙ্গে কথা বলা মানে হাজারটা যুক্তিতে তাকে হারিয়ে দেবে, মাথা নষ্ট করবে। ঘরে যেতে যেতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।